রাজ্যে বেআইনি নির্মাণ থেকে বেআইনি পার্কিং নিয়ে কড়া সরকার, আর এবার বিনা হেলমেটে বাইক চালালেই জরিমানা। অ্যাকশন মোড অন, হাতে নাতে পাকড়াও করলো পুলিশ। অন্যদিকে প্রকাশ্যে তৃণমূল বিধায়কের হুমকি, এফআইআর, আর এরপর বাড়িতে পৌঁছেই চক্ষু চড়ক গাছ পুলিশের। কি ছবি ধরা পড়লো সেই ছবি আপনাদের সামনে রাখবো এবং তারই পাশাপাশি দেখাবো আজ হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দেওয়া হয়। এ নিয়ে আমরা আলোচনা করব, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতেই যে কথা বলছিলাম যে এবার বিনা হেলমেটে বাইক চালালেই কিন্তু জরিমানা করা হবে। একেবারে কড়া রাজ্য সরকার। বাইকে হেলমেট নিয়ে কড়াকড়ি করলো পুলিশ। 3 দিনে প্রায় 3000 মামলা হয়েছে। পার্ক সার্কাস, খিদিরপুর থেকে চিতপুর, দিকে দিকে পুলিশের এই নজরদারি। বাইকে হেলমেট না পরলেই জরিমানা করা হচ্ছে। কলকাতা থেকে জেলা হেলমেট নিয়ে কড়াকড়ি, জেলাতেও হেলমেট না পরলে জরিমানা করা হচ্ছে। জেলার ছবিও দেখাবো, যেখানে শিলিগুড়ি থেকে হাওড়া হেলমেট নিয়ে কড়াকড়ি পুলিশের। আপনাকে হেলমেট পরে বাইক চালাতে হবে, ঠিক আছে? যখন পর দুদিন ধরে দুজনে হেলমেট পরতে হবে, এমন নয় যে আমি আপনাকে সচেতন করলাম, আপনি আরো 5 জনকে সচেতন। ভালো লাগবে দেখতে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একের পর এক ছবি দেখতে পাচ্ছি, হেলমেট পরে যারা বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে একেবারে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। দেখো, একেবারে হেলমেট ছাড়া কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরাসরি আমরা রয়েছি পার্ক সার্কাস চত্বরে। পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে আরম্ভ করে আমরা এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি সিএমসি হাসপাতালের পাশে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা যারা হেলমেট ছাড়া যাচ্ছেন তাদেরকে প্রত্যেককে ধরা হচ্ছে। এবং এই যে ধরা হচ্ছে সেটার কারণ হচ্ছে সরকারি যে নির্দেশ, সেই নির্দেশের পর কোনো অবস্থায় হেলমেট ছাড়া বাইকে কেউ যাতে না যায় সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। এই 3 দিনে প্রায় 3000-এর ওপরে কেস রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি স্কুটার ধরা হয়েছে, হেলমেট রয়েছে সিটের ভেতরে এবং তাকে ধরা হয়েছে। আপনি হেলমেট ছিল, আপনি হেলমেট না পরে যাচ্ছিলেন কেন? সরকারি নির্দেশ রয়েছে, তো এটা তো মানতে হবে। ঠিক আছে, মানব। হ্যাঁ, ঠিক আছে, মানে এটাই নিয়ম, মানে এইভাবেই আপনারা এতদিন চলেছেন নাকি? এরকম কোনো ব্যাপার আছে? ফোন নাম্বারটা বলবেন। ইতিমধ্যে আমরা দেখছি একজনকে কিন্তু প্রসিকিউশনের প্রক্রিয়া চলছে এবং তার সাথে সাথে আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরপাকড়ের প্রক্রিয়া চলছে, যেখানে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এখন স্যার কত কি ফাইন হচ্ছে এই ক্ষেত্রে? 1000 টাকা ফাইন আছে ওদের হেলমেটে। 1000 টাকা করে হেলমেট ছাড়া। হেলমেট ছাড়া সরাসরি আমরা দেখছি অনলাইনে 1000 টাকার ফাইন করা হচ্ছে। এবং তার সাথে সাথে শুধুমাত্র যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পার্ক সার্কাস চত্বর বা ডন বস্কো চত্বর, সেই জায়গায় নয়, বিভিন্ন জায়গায় এই ছবি সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে আজকেও। এবং 3 দিনে 3000-এর ওপরে কেস করেছে কলকাতা পুলিশ, যেখানে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বা জরিমানা করা হচ্ছে। কোনো অবস্থায় হেলমেট ছাড়া কেউ যাতে রাস্তায় না চলাফেরা করে সেই বিষয়টাকে নিশ্চিত করা হচ্ছে। সরাসরি আমরা ছবি দেখছি পার্ক সার্কাস অঞ্চলের সিএমসি হাসপাতালের পুরো সামনে, এবং একই ছবি কলকাতার বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণে। এখনো পর্যন্ত যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর, যে অধিকাংশ কেস মেটিয়াবুরুজ, এছাড়াও দেখা যাচ্ছে টালিগঞ্জ, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড, মোট 27টি ট্রাফিক গার্ড রয়েছে কলকাতা পুলিশের অন্তর্গত, এবং সেই 27টি ট্রাফিক গার্ডেই কিন্তু এই কেস হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে অঞ্চলে অধিকাংশ সময় বা বেশ কিছু ক্ষেত্রে দেখা যেত যে হেলমেট ছাড়া বাইক চালানোর সংখ্যা বেশি। দেখা যাচ্ছে বলতে বলতে কলকাতা পুলিশ ধরতে গেল একজন মহিলাকে নিয়ে, কোনো নিয়ম না মেনে একজন বাইক নিয়ে বেরিয়ে গেলেন খালি মাথায়। অর্থাৎ এই ধরনের ছবি যত্রতত্রভাবে যেটা দেখা যেত, সেই ছবিটা যাতে না হয় সেই জন্যই কিন্তু এইভাবে প্রসিকিউশনের প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রান্তে, উত্তর কলকাতা থেকে আরম্ভ করে দক্ষিণ কলকাতা, হাওড়া ব্রিজ, যে 27টি ট্রাফিক গার্ড রয়েছে কলকাতা পুলিশের অন্তর্গত, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এইভাবে কেস করা হচ্ছে। তবে এই যে 3 দিন ধরে টানা যে কেসের প্রক্রিয়া চলছে এবং যে নির্দেশ, তারপর থেকে দেখা যাচ্ছে যে হেলমেট পরে বেরোনোর একটা কিন্তু সংখ্যাটাও কিন্তু অন্যান্য দিনের তুলনায়
রীতিমতো বাড়ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ধরনের কেস করলে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা পরিস্থিতির বদল ধীরে ধীরে হতে পারে। এই জন্যই কলকাতা পুলিশের তরফ থেকে, ট্রাফিক পুলিশের তরফ থেকে স্যার আমরা দেখলাম এখান দিয়ে অনেকেই রয়েছে যারা আপনাদের দেখে একেবারে আইন ভেঙে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা কেউ ওখান দিয়ে চলে যাচ্ছে, 3 জন, কেউ 2 জন মহিলারাও। এ তো বিপজ্জনক। মানে নিশ্চয়ই বিপজ্জনক। আপনারা সেই ক্ষেত্রে ধরছেন না? অ্যাপ্লাই করি আমরা, যেটা ধরবো সেফটিভাবে ধরবো, যাতে কারো কোনো অসুবিধা না হয়, কারো অ্যাক্সিডেন্ট না হয়। সব যেটা আমরা কন্ট্রোলে ধরতে পারবো সেটা ধরবো, নিশ্চয়ই ধরবো আমরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন মহিলা যাচ্ছেন, তাদেরকেও কিন্তু এখানে হেলমেট কেন নেই জিজ্ঞেস করা হচ্ছে। এই হেলমেটের জন্যই আটকালে? কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো হেলমেটের জন্য, বিনা হেলমেটে যাচ্ছে, আটকানো হলো। লাইসেন্সও দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লাইসেন্স আছে কিনা সেটা চেক করা হচ্ছে। সেই ক্ষেত্রে মহিলারা থাকলেও সেই ক্ষেত্রে, এবং এই যে বিষয়টি, একটা বিষয় বলুন যে আপনারা এই যে চেকিংটা, এটা কি সবসময় ছিল নাকি আগে যেমন ছিল তার থেকে এই যে নির্দেশের পর থেকে আপনাদের অনেক বেশি করা? আমরা সবসময় করতাম এটা, আগেও কেস হতো, এবার আমরা আরও অ্যাক্টিভ। মানে আগে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতেন আর এখন কি ধরনের? খুব বাজে অবস্থায় আমাদের পড়তে হতো। যেমন? আমার সঙ্গে অনেকবারই হয়েছে। কীরকম? অনেক সময় কেন আপনার গাড়ি হচ্ছেন এখানে, আমরা মুসলিম এরিয়া যেটা বলে, যেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে। আমার অনেক ভিডিও পাবেন মানে ইউটিউবে, যেটাগুলো ওরা নিজেরাই ছেড়েছে। অনেকবার হয়েছে এটা, মানে অনেকবার আমাদের ঘেরাও করা হয়েছে, যেটা কেন হচ্ছে আমরা। ওই দেখুন আরেকজন রয়েছে ওখানে, গাড়ি আছে, ওই ওখানে একজন স্কুটার নিয়ে আমরা দেখতে পাচ্ছি। ওটা ইলেকট্রিক স্কুটার, ওটা ইলেকট্রিক স্কুটার, ব্যাটারি। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে একজন পুলিশ অফিসার, যিনি সার্জেন্ট, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে কি ধরনের পরিস্থিতিতে আপনি যেটা বলছিলেন স্যার, কি ধরনের পরিস্থিতিতে আপনারা পড়তেন আর এখন কি ধরনের, যখন ধরছেন কি ধরনের? অনেকটাই সেটা স্বাভাবিক হয়েছে। আগে আমাদের অনেক হ্যাকেল হতো, প্রচুর হ্যাকেল হতো। তখন আপনাদের উচ্চতর আধিকারিকদের বললে কি জানাতাম যতটা অ্যাকশন নেওয়া উচিত নিতেন ওনারা। সেটা কি পর্যাপ্ত ছিল বা আপনাদের কোনো আপনারা অভয় পেতে হতো? যেটা আমরা জানাতাম সেটা অ্যাকশন হতো, উপর থেকেও অ্যাকশন হতো সেটা। এখন সেটা কেউ করছে না আর আপনাদের? না, এখন ঝামেলা খুবই কম হচ্ছে, নিজেরাই ফাইন বা কোনো ডকুমেন্ট জমা রাখছে, কেস হচ্ছে এখন। আমরা দেখছি একজন পুলিশ সার্জেন্ট, তিনি কিন্তু জানাচ্ছেন যে এর আগে যখন তারা কেস দেওয়ার জন্য কাউকে ধরতেন কি পরিস্থিতি তৈরি হতো, এবং এখন পরিস্থিতিটা কিছুটা আলাদা হয়ে গিয়েছে। একদম পরিস্থিতি বদলেছে, একেবারে সরকার যে বদলেছে, পালা বদল হয়েছে, তারপর একাধিক কড়া নির্দেশিকা, একদম বিনা হেলমেটে বাইক চালালে এখন জরিমানা করা হচ্ছে, একদম কড়াকড়ি নজরদারি। আমরা সেই ছবি দেখতে পেলাম। স্বপনদা, এই হেলমেট না পরাটা একটা অভ্যাস হয়ে গেছিল, আর হেলমেট পরতে বাধ্য করানোটা যাদের উপর দায়িত্ব ছিল তারা ভয়েই কুঁকড়ে থাকতেন। একটা বিস্তীর্ণ এলাকা, সেই এলাকাগুলোতে পার্ক সার্কাস হতে পারে, চাঁদনি চক এলাকা হতে পারে, খিদিরপুর হতে পারে, মেটিয়াবুরুজ হতে পারে, পার্ক সার্কাস থেকে শুরু করে রাজাবাজার, এই বিস্তীর্ণ অঞ্চলগুলোতে যদি আমরা দেখি, সেখানে তারা কেন হেলমেট পরবে, কেন তারা নিয়ম মানবে, এটা মানতে দেওয়া হতো না। এবং তারা ভাবতো পুলিশ তো আমাদের কে আছে, পুলিশের হিম্মত নেই। ওই এক পুলিশ বললেন, আপনারা দেখলেন, উনি বললেন যে আমরা বিভিন্ন পরিস্থিতির উপর আমরা সামলাতে হয়েছে আমাদেরকে, আমরা বিক্ষোভের মুখে পড়েছি। এটা হয়েছে, এটা ঘটনা। যদি শুধু ওইটা নয়, যদি হেলমেটের পরাটা যদি দেখা হয়, তো এখানে আইন মাফিক যে ব্যবস্থাটা নেওয়া উচিত পুলিশের, সেটা যদি আগে নিত, এইভাবে যদি ফাইন করতো, তাহলে আরও সংখ্যাটা কমতো। এই 3000 3 দিনে যেটা হচ্ছে, আরও সংখ্যাটা কমতো। আমি একটা জিনিস বলি, সেকশন 129 মোটর ভেহিকলস অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে হেলমেট পরাটা বাধ্যতামূলক। একদম হেলমেট পরা বাধ্যতামূলক। আমি একটু অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই ব্যবস্থা তো আগে থেকে নেওয়া উচিত ছিল। দেখুন, এই বক্তব্যটা বলার আগে আমাকে একটু বলতে হবে, যেহেতু আমি বিষ্ণুপুর থানায় ছিলাম। এই যে আপনি আজকে দিলীপ মণ্ডলের টাকাচ্ছেন, আমি ম্যাডাম একটু বলি, এই ছেলেটি আমার সাথে রেসর্ট বিরোধী আন্দোলনে ছিল, কত ভালো ছেলে, কিন্তু আজকে রাজনীতি করতে গেলে এত অধোগতি আমি ভাবতে পারি না। আমি আরও আপনাকে বলি যে আজকে যুব সমাজের যে কুলাঙ্গার, সেটা হচ্ছে কি যে আপনাদের টালিগঞ্জে কোহিনুর মজুমদার, আপনি বলুন আজকে শম্ভু অধিকারী, এরা যে টালিগঞ্জের ওখানে যেভাবে নাকি আজকে অভিষেকের একটা লকেট পড়ে যেভাবে নাকি অত্যাচার করেছে সাধারণ মানুষের, যেভাবে দিনের পর দিন আপনি টাকা দেখুন কিভাবে আয় করছে। আজকে সোনার হার মিনিমাম 20 ভরি, আজকে স্করপিও কার,
আজকে তারা আজকে তৃণমূলকে আজকে গালিগালাজ করছে, যা খুশি তাই করছে, এবং তাদের পিছনে যে বাড়ি ঘর করছে কিভাবে জোর করে তারা পার্সেন্টেজ দিচ্ছে, আজকে ভাঙুর হসপিটালে যারা চাকরি করছে তাদের কাছ থেকে কি করে টাকা নিচ্ছে, এবং এখানে আশীর্বাদ রয়েছে হচ্ছে লোকাল কাউন্সিলর সন্দীপ বাবু। কেন বললাম? আমি বললাম আজকে এই কারণেই যে আজকে পার্টির বিরুদ্ধে ওরা আজকে যজ্ঞিত হয়েছে। এবার আপনাকে বলি, প্রথম আপনাকে যে আজকে পার্ক সার্কাস দেখাচ্ছেন 2024 সাল, আজকে ফিঙ্গারপ্রিন্ট অফিসটা একটু উল্টো দিকে একটা মোটরসাইকেল যখন যেভাবে যাচ্ছিল, একটা সার্জেন্ট আটকাবার সাথে সাথে হেলমেট ছিল না, চিৎকার করে বলছে আপনি কোরআনকে দিয়ে গালিগালাজ করলেন কেন? দেখুন কিভাবে সার্জেন্টকে মার্সিলেসলি পিটিয়েছিল। আজকে আপনাকে বলি, এটা প্রথম যখন হেলমেট ছাড়া বেরোচ্ছে, বাড়ির লোক একটু বলছে না যে তুমি এটা অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারো, তোমার জীবন চলে যেতে পারে। পালা বদল হয়েছে, সরকার বদলেছে, তারপরে এই কড়া নির্দেশিকা, আগে থেকে তো এই ব্যবস্থাটা আরো বেশি করে কড়াকড়ি করা উচিত ছিল। না, নিশ্চয়ই যদি কোথাও গাফিলতি হয়ে থাকে এটা আগে করলেই ভালো হতো, কিন্তু যেভাবে দেখানো হচ্ছে, আমি কয়েকটা এলাকার নাম বলছি, আজকে উল্টোডাঙ্গা হোক, ব্র্যাবন রোড হোক, কালাকা স্ট্রিট হোক, পোস্তা হোক, তিলজলা হোক, এখানেও কি হচ্ছে না আবার কোথাও মানে রেশিয়াল প্রোফাইলিং হচ্ছে। আর আমি স্বপনদাকে বলে দিই, স্বপনদা তো অনেক আমি এখানে একটু থামিয়ে একটা বিষয় যোগ করি, আমরা সেই প্রতিটা ছবি দেখিয়েছি, আপনি হয়তো খেয়াল করেননি, রাজ্য জুড়ে এই কড়াকড়িটা চলছে, বিনা হেলমেটে বাইক চালালে এই কড়াকড়ি জরিমানা করা হচ্ছে। আসানসোল, রানীগঞ্জ, পানপুর প্রতিটা রোড, জায়গায় এটা কাঁচরাপাড়া, চলছে, হালিশহর, প্রতিটা জায়গায় রাজ্যে এগুলোতে হচ্ছে না। প্রতিটা রাজ্যে প্রতিটা জায়গায় আমি না কমিউনালাইজ করো না, না কমিউনালাইজ যারা করছে, কমিউনালাইজ না কমিউনালাইজ কারা কমিউনালাইজ করো না। না এখানে একটা ধর্মের নাম দুজন নিয়ে গাইডার বলা ভোট হচ্ছে। পাওয়ার জন্য আমি তোমরা ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েছো, তারপর কথা বলছো না। জীবন কমিউনালাইজ বাঁচাচ্ছে। আমি কোনো ধর্মের নাম নেই। হেলমেট না হলে তো ধর্মের নাম নিয়ে যারা বলছে সেটা তুমি কমিউনালাইজ বলছো করা। কেন পার্ক সার্কাস এইটুকু অঞ্চলে কেন হচ্ছে, বাকি অঞ্চলগুলোতে আমি হচ্ছে বলছি কেন? তো, বাকি অঞ্চলে আমি বলছি মানুষগুলো কালাকাদ বলছে স্ট্রিটে হচ্ছে কি? এর নিয়ম এখনো কালাকাদ স্ট্রিটে হচ্ছে কি? এমজি রোডে হচ্ছে আরে কি? হচ্ছে, হচ্ছে, শিলিগুড়িতে সারা হচ্ছে। পশ্চিমবাংলায় হচ্ছে, আমি- সারা আমি- পশ্চিমবাংলায় হচ্ছে। এক মিনিট, শুনে এবার না, এভাবে তুমি communalize করতে পারো শুনে না, communalize না, আমি এভাবে করছি তুমি না। communalize করতে পারো না। Communalize আমি করছি না, না। তুমি করতে পারো না। Communalize তোমরা না, করছো। তুমি করতে পারো না। Communalize তোমরা তুমি করছো। করতে পারো না। তুমি communalize তুমি করতে করতে পারো পারো না। না। রাজ্যের প্রতিটা জায়গায় এই কড়াকড়ি করা হচ্ছে, আমি দুজনকেই থামালাম, তবে আইনের সংস্থান কি রয়েছে, শুধু কি জরিমানা নাকি আরো কোনো কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে? আমি কথা বলবো, বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী রয়েছেন। বিক্রম দা, দেখুন, এই হেলমেটের ব্যাপারে সেকশন 194D মোটর ভেহিকলস অ্যাক্ট একদম স্পষ্টত বলছে যে 1000 টাকা জরিমানা হতে পারে। যদি রিপিটেড অফেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে যিনি ড্রাইভার তার বা যার বাইক তার লাইসেন্স পর্যন্ত সাসপেনশন হতে পারে। এটা খুব কড়া আইন আছে, কিন্তু দেখুন এখানে আইনের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছিল মানুষের নিজস্ব সিভিক সেন্সটা উঠে আসবে। হেলমেট পরে যাওয়া উচিত নিজের জন্য এবং পরিবারের জন্য। অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক সময় হেলমেট না পরে বেরোনো পছন্দ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোকে বাজার করতে যাচ্ছে হেলমেটটা নিয়ে গেল। মানুষের নিজস্ব একটা সিভিক সেন্সের প্রয়োজন আছে। আর কিছু কিছু জায়গায় মানুষ এত মানে রূঢ় থাকে যে না আমি হেলমেট পরে যাব না, কি হবে। এখন অ্যাক্সিডেন্ট তো কারোর বলে আসে না, তাই জন্য পুলিশ যে পদক্ষেপটা নিয়েছে এটা একটা বড় পদক্ষেপ, এবং সবাইকে এই ফাইনের আয়তায় আনার উদ্দেশ্যটা তো মানুষকে ফাইন করা না, মানুষকে বেসিক্যালি এটার অ্যাওয়ারনেসটা করানো যে আপনাকে হেলমেটটা পরতে হবে, এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। এইটা হচ্ছিল মেন পারপাস আইনটা বানানোর পেছনে। কারণ প্রত্যেক আইন যে তৈরি হয় তার একটা একদম যেটা দেখা যাচ্ছে বিক্রম দা, যে প্রতিটা ক্ষেত্রেই কড়া এবার পুলিশ প্রশাসন। দেখুন যেরকম তৃণমূল বিধায়কের হুমকির ভিডিও সামনে এসেছিল, জামিন অযোগ্য ধারায় জারি করা হয়েছে এফআইআর। এবার সেই বিধায়ক অর্থাৎ তৃণমূল বিধায়ক পৈলানের বাড়িতে পুলিশ পৌঁছতেই একেবারে চক্ষু চড়ক গাছ। সেখানে তো পুলিশ আসার আগে উধাও তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, এবং তার বাড়িতে কি নেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, একবার দেখুন। সাজানো একটা আলিশান বাড়ি, এবং যে বাড়িতে একেবারে সেই বাড়ি থেকেই হচ্ছে পালায় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, যেখানে কোনো জায়গায় একেবারে মাটি দিয়ে তৈরি হরিণ রয়েছে এই লনের মধ্যে সাজানো অবস্থায়, কোনো জায়গায় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বাড়িতে একের পর এক বিলাসবহুল গাড়ি রয়েছে, এবং সেই জায়গায় হচ্ছে দিলীপ মণ্ডল কিন্তু এখানে নিজের গাড়ি না নিয়ে একেবারে কোনো রকমে যখন পুলিশ এখানে এসে পৌঁছায়, পুলিশ আসার পর এই বাড়ির পিছন দিকের যে অংশ রয়েছে সেখান থেকে পালিয়ে যায়। দেখতে পাচ্ছি সুইমিং পুল, বড় একটি সুইমিং পুল এখানে রয়েছে বড়, এবং বাড়ির সামনের দিকের অংশ রয়েছে। অন্যদিকে যা একেবারে চারদিকে পুলিশের বাহিনী, র্যাফের ফোর্স
তারা এখানে উপস্থিত থেকে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানটা চালাচ্ছে। একেবারে দেখতে পাচ্ছ এখানে যেমনটা বলছিলাম, বিভিন্ন জায়গায় মাটি দিয়ে তৈরি করে সাজানো, কোনো জায়গায় ময়ূর, কোনো জায়গায় বাঘ, কোনো জায়গায় বক পাখি। আজকে সকালবেলা যখন পুলিশ এসে পৌঁছায় তার আগেই পুলিশ দেখতে পাচ্ছে ক্যামেরা ফুটেজে দিলীপ মণ্ডল পালিয়ে যাচ্ছে, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, একেবারে আমরা বিরতিতে যাওয়ার আগে দেখালাম এই তৃণমূল বিধায়ক হুমকি দিয়েছিলেন এবং সেক্ষেত্রে জামিনযোগ্য ধারা এফআইআর করা হয়েছে। তল্লাশিতে গেছে পুলিশ, একেবারে সেখানে কি নেই? আলিশান বাগানবাড়ি, সেখানে সুইমিং পুল, একেবারে বিভিন্ন বাঘ থেকে শুরু করে হরিণ রয়েছে, ময়ূর রয়েছে, দেখতে পাচ্ছেন মডেল রয়েছে সেখানে, যা আমরা দেখতে পাচ্ছি। এত সম্পত্তি আসে কোথা থেকে? দেখুন, তৃণমূল কংগ্রেসের জমানায় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রমোটার জায়েন্ট সিং এর বাড়ি, প্রাসাদ প্রবণ, আর এখানে এমএলএ এর বাড়ি। ফলে এই যে দুর্নীতি করে টাকা নিয়ে নিজেদের আখের গোছানো, আজকে এই এমএলএ দুদিন আগে বলেছে যে 15 বছর অনেক সহ্য করেছি। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসীও 15 বছর অনেক সহ্য করেছে যে এই ধরনের লোকরা কিভাবে এই টাকা করে এখানে এরকম একটা প্রাসাদ বাড়ি বানাচ্ছে। আজকে লিওনেল মেসিকে তো তাহলে হায়াত রিজেন্সিতে রাখার দরকার ছিল না, এখানেই রাখতে পারতো, অনেক টাকা বেঁচে যেত। এত কিছু, ডায়মন্ড হারবার মডেল, সেবাশ্রয়, অনেক শুনেছি দক্ষিণ 24 পরগনায়। এই মডেলটাও তো ছিল লোকানো, এই মডেলটা হাইলাইট হয়নি কেন? এই যে মডেলটা হাইলাইট হয়েছে, এমএলএ সাহেব পালালেন কেন? মুখের সামনে এসে জবাব দিন যে এই টাকা কোথায় পেলেন, কিভাবে এটা তৈরি হলো। এই মানুষ, সাধারণ মানুষ এত বিরক্ত হয়ে গেছে, জায়গায় জায়গায় এই ধরনের একদম প্রদীপদা ঠিক যে কথা বলছেন, সাধারণ মানুষ এত বিরক্ত হয়ে গিয়েছে, তাই জন্যই রাজ্যে এই পালাবদল এবং দুর্নীতি মুক্ত রাজ্য চায় প্রতিটা মানুষ। আজকে হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা তৈরি হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। দেখুন। ম্যাডাম আসছে, টোটাল ললেসনেস, টোটাল ললেসনেস, টোটাল ললেসনেস, কি বলবেন? This lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Mamata Banerjee. Madam, কি হচ্ছে ম্যাডাম? ম্যাডাম আসছে, টোটাল ললেসনেস, টোটাল। হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় একেবারে আইনজীবীর পোশাকে আজ সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসেবে কবে নথিভুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম? রাজ্য বার কাউন্সিলের কাছে জানতে চাইল এবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া। হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় আইনজীবীর পোশাকে সওয়াল করেছেন আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে এ রাজ্যের বার কাউন্সিলের যে সচিব রয়েছেন তার থেকে একটি চিঠি পাঠিয়ে তথ্য তলব করা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্য বার কাউন্সিলকে এর উত্তর দিতে হবে। এবং মূলত যে প্রশ্ন করা হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এনরোলমেন্ট নাম্বার কত, অর্থাৎ একজন স্বীকৃত আইনজীবীর যে এনরোলমেন্ট নাম্বার থাকে সেই এনরোলমেন্ট নাম্বার কত এবং সেক্ষেত্রে সেই এনরোলমেন্ট নাম্বারটা কবেকার এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ তিনি কবে আইনজীবী হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন সেই তথ্য তলব করা হয়েছে। তার পাশাপাশি যেটা জানতে চাওয়া হয়েছে যে তিনি যখন মুখ্যমন্ত্রী হন বা তিনি যখন অন্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় তিনি আইনজীবী পেশা বা ওকালতি পেশা থেকে বিরত থাকার জন্য বার কাউন্সিলকে কোন রকম ভাবে জানিয়েছিলেন কিনা, বার কাউন্সিলকে ইন্টিমেট করা হয়েছিল কিনা সেই প্রশ্ন তিনি করেছেন। সেই তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে স্পষ্ট করে যে এই গোটা বিষয়টাতে তিনি যদি তিনি এখন আর মুখ্যমন্ত্রী নেই, ফলত তিনি যদি আবারও আইনজীবী পেশা বা ওকালতি পেশায় ফিরতে চান
সেই মর্মে বার কাউন্সিলকে কোনো রকম চিঠি পাঠিয়েছিলেন কিনা, সেই চিঠি পাঠানো হয়ে থাকলে সেটা কবে পাঠানো হয়েছিল এবং যে আবেদন তিনি করেছিলেন যে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করতে চান, সেই আবেদনপত্র এখন কি পরিস্থিতিতে রয়েছে বা তার স্ট্যাটাস কি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু বার কাউন্সিলের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে। ফলে আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্য বার কাউন্সিলকে জানাতে হবে যে এই যে প্রশ্ন রাজ্য বার কাউন্সিলের তরফ থেকে করা হয়েছে তার প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী যে পেশা রয়েছে সেটা বর্তমানে কি অবস্থায় রয়েছে বিস্তারিত তথ্য কিন্তু তলব করা হয়েছে। বেশ, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা জানতে চেয়েছে যে আইনজীবী হিসেবে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন, তার এনরোলমেন্ট নম্বরটা কত, আইন ঠিক কি রয়েছে, নিয়ম ঠিক কি বলে আমি একটু জানবো। বিক্রম দা আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম দা, দেখুন, যিনি প্র্যাকটিস করছেন প্রথম থেকে, তিনি যদি প্র্যাকটিস কন্টিনিউ করে যান তাহলে তিনি পেশার সাথে থাকতে পারেন। এবারে ইন দ্য মিন টাইম তিনি যদি পেশা থেকে কেউ মন্ত্রী হয়ে গেলেন বা কিছু হয়ে গেলেন বা প্র্যাকটিস ছেড়ে চলে গেলেন বা সার্ভিসে চলে গেলেন, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল যিনি আছেন চেয়ারম্যানকে ইন্টিমেট করতে হয় যে এই পিরিয়ডে আমি প্র্যাকটিস করতে পারবো না এই কারণ। তারপরে আবার যখন তিনি প্র্যাকটিসে ফিরে আসবেন তখন তাকে আবার বার কাউন্সিলকে ইন্টিমেট করতে হবে। বার কাউন্সিলকে ইন্টিমেট না করে এটা করাটা অনৈতিক, আমি এটা বলতে পারি। আর রিসেন্টলি একটা নতুন নিয়ম হয়ে গেছে বার কাউন্সিলের রুলসে, কেউ যদি 5 বছরে তাকে কিন্তু কিছু অ্যাপিয়ারেন্স দেখাতে হবে, নালে এরকমভাবে এনরোলমেন্ট বছরের পর বছর মাসের পর মাস চলতে পারে না। কারণ সবাই কিন্তু প্র্যাকটিসিং অ্যাডভোকেট নয় LLB ডিগ্রি থাকলে। যিনি কোর্টে এসে রেগুলার কোর্টে মামলা করেন তিনিই হলেন অ্যাকচুয়াল প্র্যাকটিশনার। তাই জন্য এখন আবার দেখবেন 2010 সালের পরে একটা অল ইন্ডিয়া বার এক্সামিনেশন দিয়ে সার্টিফিকেট অফ প্র্যাকটিস নিয়ে তাদেরকে আসতে হয়। 2010 সালের আগে যেসব স্টুডেন্টরা পাস করেছেন তাদের সেটা লাগবে না, কিন্তু মাঝে এই নিয়মটা এসেছিল এবং এই নিয়মটাতে আমাদের সকলকে আবার আমরা কটা মামলা করেছি সেটা দিয়ে বার কাউন্সিলকে জানানো হয়েছিল। তারপরে বার কাউন্সিল সেটা নিয়ে সেই রকম পদক্ষেপ করেনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার ক্ষেত্রে উনি যখন মিনিস্টার হয়ে গিয়েছিলেন তখন ওনার কিন্তু বার কাউন্সিলকে জানানো উচিত ছিল। আমরা যতদূর জানি, সঠিক তথ্য আমাদের কাছে নেই, সেটা হচ্ছে উনি এরকম কিছু বার কাউন্সিলকে জানিয়েছেন বলে আমার অন্তত মনে হয় না। এবার সেটা বার কাউন্সিল ভালো বলতে পারবে। তবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে তথ্যটা জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে, সেটা জানার সম্পূর্ণ এখতিয়ার বার কাউন্সিলের আছে, কিন্তু এনরোলমেন্টটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের। দেখো, ভালো হতো যদি আজকে আমাদের একটু আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমাদি দুজনে একটা প্রেস কনফারেন্স করেছে, যদি সেটার তোমরা ওই ক্লিপিংসটা দেখাতে তাহলে আর একটু স্বচ্ছতা হতো এই খবরটাতে। যে কল্যাণদা ওখানে পরিষ্কারভাবে বলেছে যে নেত্রী 1995 সাল থেকে এই বার কাউন্সিলের মেম্বার। বাকি ইন্টিগ্রিটি যেটা বিক্রম বলতে পারবে যেহেতু ওই পেশার সাথে যুক্ত, বা স্বপনদা বলতে পারবে যেহেতু উনিও আমার অধিবক্তা, তো আমার পক্ষে অত নিটিগ্রিটিস বলা সম্ভব নয়, কারণ আমি জানি না। এখন কল্যাণদা নিজেও একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি এই ব্যাপারটা ক্ল্যারিফাই করেছেন আমাদের প্রেস কনফারেন্সে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে এই যে টোন টিটকিরি করা বা মানুষকে একজন নির্বাচনী পরাজয় বা নির্বাচনী জয়ের পরিপ্রেক্ষিতে এই যে হ্যাকেল করাটা, এটা যে যার সংস্কৃতি, যে যার কালচারটাকে তুলে ধরছেন। এবং এই চোরটা বিশেষ করে আমরা দেখেছি যখন কেউ পকেটমারি করে তখন আগে চোর বলে জায়গাটাকে সে মানে নিজের লোকেদেরকে সঙ্গবদ্ধ করে, তারপরে পকেটমারি করে পালাতে সুবিধা হয়। আর বিজেপির নেতাদের ক্ষেত্রে চোর হচ্ছে তাদের ক্ষেত্রে অফার লেটার। আমরা সারা ভারত জুড়ে দেখেছি বিজেপির নেতারা, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যাদেরকে চোর বলেছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আজকে অজিত পাওয়ার থেকে শুরু করে ছগন ভুজওয়াল, প্রফুল্ল প্যাটেল, এই সকলকে বিজেপি চোর বলেছিল, আমরা চোর বলিনি। এমনকি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা তৃণমূল কংগ্রেস করেনি, তারই বর্তমান দল বিজেপি করেছিল 2016 সালে। তো বিজেপির নেতৃত্ব যাকে চোর বলে তাকেই অফার লেটার দেয়, পরে তাকে দলে নেয় এবং মন্ত্রী মুখ্যমন্ত্রী। প্রথম কথা হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া মমতা ব্যানার্জি সম্পর্কে যেটা জানতে চেয়েছেন, তাদের জানার অধিকার আছে, এখতিয়ার আছে, তারা জানতে চেয়েছেন। তবে এটা ঠিক যে তিনি যখন মুখ্যমন্ত্রী 1995 সালে তিনি এনরোলমেন্ট করিয়েছেন এবং এনরোল করার পর উনি কোর্টে এসেছিলেন, প্র্যাকটিস করেছিলেন কিনা সেটা তো আমাদের অত জানা নেই। 2-1 কোর্টে উনি গেছেন, এটা আমরা দেখেছি। কিন্তু যখনই তিনি সরকারি কোনো কাজে বা দায়িত্বে গেলেন তখন তাকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে জানানোর দরকার ছিল। জানিয়েছেন কিনা সেটাও আমাদের কাছে জানা নেই। কিন্তু আরেকটা জিনিস আমি যেটা বলছি,
বার কাউন্সিলের থেকে উনি রিপোর্ট চেয়েছেন, তারা রিপোর্ট দেবেন। এর মাঝখানে আমার একটাই বক্তব্য শুধু, যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে সম্মান দেওয়া উচিত। হাইকোর্ট বা পশ্চিমবাংলায় যত কোর্ট আছে সব কোর্টে প্রত্যেকেই জানে যে এখানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের আধিপত্য এটা বরাবরই আছে, প্রত্যেকটা কোর্টে তাদের আধিপত্য আছে। সেখানে দাঁড়িয়ে আজকের সেই হাইকোর্টে সমস্ত অ্যাডভোকেটদের মধ্যে একটা বড় অংশ তার সম্পর্কে বিদ্রূপ করছেন বা এটা করছেন, এটা কিন্তু প্রাক্তন তাদেরই লোক, তারাই করছে। এখানে বিজেপির কোনো ইনভলভমেন্ট নেই। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যথাযোগ্য সম্মান দিই। তিনি যদি কোর্টে প্র্যাকটিস করতে চান, তিনি যথাযোগ্য সম্মানের সঙ্গে প্র্যাকটিস করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ধরনের যারা করছেন, আমি তাদের কাছে শুধু অনুরোধ করব, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে সম্মান দিয়ে আপনারা তার সঙ্গে ব্যবহার করুন। তাকে কোনোভাবে তার অপমান হোক এমন কিছু করবেন না, এটা আমাদের পার্টির কাম্যও নয়। আমরা পার্টির তরফ থেকে তার কোনো অসম্মান আমরা করতে চাই না। তিনি একজন আইনজীবী হিসেবে যদি প্র্যাকটিস করেন, অত্যন্ত ভালো, তো খুব ভালো খবর। উনি আইন পেশা হিসেবে গ্রহণ করবেন, হাইকোর্ট হয়তো একটা ভালো আইনজীবীকে পাবে, আমরা দরকার। তিনি রাজনীতিতে নেই, তিনি সংসদীয় রাজনীতিতে যাওয়ার কোনো আপাতত 2029 সাল পর্যন্ত কোনো সম্ভাবনাও নেই, এবং 2029 সালে তাদের ওই 80 জন সদস্য তৃণমূলের সঙ্গেই থাকবে এমন কোনো গ্যারান্টিও নেই। তিনি 29 সালেও আবার জিতে যেতে পারবেন তেমন কোনো সম্ভাবনা কোনো দিক থেকে নেই। তো তার তো একটা পেশা নিতে হবে। ছবি আঁকা বন্ধ, গান গাওয়া বন্ধ, লেখা বন্ধ, সব কিছু বন্ধ। তাকে তো কোনো একটা কাজের মধ্যে থাকতে হবে। তিনি আইন পেশার সঙ্গে যদি থাকতে চান, অত্যন্ত ভালো, আপনি আসুন, আপনাকে সুস্বাগতম। আপনি হাইকোর্টে প্র্যাকটিস করুন, লোয়ার কোর্টে প্র্যাকটিস করুন, যেখানে খুশি আপনি প্র্যাকটিস করুন। সুপ্রিম কোর্টে যদি প্র্যাকটিস করতে চান, সেখানেও প্র্যাকটিস করুন, আমাদের কোনো আপত্তি নেই। একজন আইনজীবী হিসেবে, বিজেপির একজন হিসেবে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনি আসুন। বেশ, বিক্রমদা কিছু বলতে চাইছিলেন, ওয়ান লাইনার। দেখুন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছিল, যে কোনো মানুষই যদি কোর্টে আসেন, তাকে যে ব্যবহারটা হয়তো হয়েছে সেটা আমার মনে হয় না ঠিক হয়েছে। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর বান্তা, তার বাড়িতে পোস্টার দেওয়া হয়েছে। এটা ভুলে গেলে হবে না জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যখন প্রসিডিংস চলছিল, তৃণমূলীরা কি করেছিল কলকাতা হাইকোর্টে। এটা ভুলে গেলে হবে না জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কি হয়েছে। এটা ভুলে গেলে হবে না এই তৃণমূলীরা যখন চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট, তার ঘরের দরজা ভেঙে ঢুকেছিল। এই ঘটনাগুলো কিন্তু যারা এই পেশার সাথে যুক্ত বা বাইরের হুলিগ্যান্স, যারা এই তৃণমূল কংগ্রেস নামক দলটার সাথে যুক্ত, তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছিল। আজকে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছু বলা হচ্ছে, লোকের খারাপ লাগছে। দেখুন, গণতান্ত্রিক অধিকারে কে কি বলবে না বলবে সেটা একদম। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে যেভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, উদ্দেশ্য করে যেভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, তা নিয়ে তৃণমূল সংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং সূর্যনীল দাস আইনজীবী কি বলছেন, কে কি বলছেন শুনুন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এবং একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হেকেল করেছিলেন, এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এই আমরা পশ্চিমবাংলায় আছি। কলকাতা হাইকোর্টে যদি আমরা ঠিকমতো ফ্রিলি না ঘুরতে পারি, কলকাতা হাইকোর্টের লয়াররা যদি না ঘুরতে পারে, যদি তৃণমূলের লোক বলে আমরা আমাদের ওপর এভাবে চড়াও হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনারা দেখেন। কাউন্টিং হলে সেদিনকে কোনো ঘটনাই ঘটেনি। কল্যাণ স্যার যদি এটা বলে থাকেন, কল্যাণ স্যার এটা খুব ভুল কথা বলছেন। আমি কোনো হেনস্থায়ীতেই আমি যাইনি, বরঞ্চ কাউন্টিংয়ের দিনেও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, ওনাকে কেউ টাচ করতে পারেনি। রাদার আমার পুরো টিম, যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করে এসছে লাস্ট 5 বছর ধরে, ওনার হাতেই অত্যাচারিত হয়ে এসছে। আজকের ওনাকে রেস্কিউ করার কৃতিত্ব যায় হচ্ছে সেই দল, তাদের উপরেই, যার মধ্যে আমিও একজন। আমরা ওনাকে রেস্কিউ করে হাইকোর্টের থেকে বার করি। উনি আমার নামে এফআইআর করুক, পুলিশ ইনভেস্টিগেট করুক। পুলিশ তো এখন নিরপেক্ষ, আগের মতন তো নয় দলদাস চটিচাটা। একটি প্রাণীর সন্তান হিসেবে আমাকে সম্বোধন করেছিলেন, তাতেও আমি কোনো রেসপন্ড করিনি। এটা ওনাদের কালচার, এটা আমার কালচার নয়।
প্রদীপ্তা, আমি একেবারে অন্য জায়গা থেকে আসবো। আজকে ভোট পরবর্তী মানে 2026-এর নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তিনি সওয়াল করছেন, অর্থাৎ তৃণমূল নেত্রী। 2021-এর ভোট পরবর্তী হিংসা, সেটা কি তিনি ভুলে গেছেন? আপনারা জানেন না যে কেন এইটা তো বলছেন যে এই জন্য এসেছে, আসলে এতদিন বাদে তাহলে আসতে হলো কেন? ভোট পরবর্তী সন্ত্রাস কি গতকাল হয়েছে নাকি? এই অনেক দিন ধরেই হয়েছে। এটা কারণটা হচ্ছে যে কালকে বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে, বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। তার জন্য এমন পার্টির লোকেরা টাকা নিয়েছে যে মমতা ব্যানার্জিকে নিজে আসতে হচ্ছে। কেন তার দলের আইনজীবীরা নেই? বারে বারে তাকে কেন যেতে হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে? এটা তো তার দলের যারা আইনজীবী তাদের উপরে অনাস্থা। বারবার তিনি যাচ্ছেন, তার মানে কি? যখনই দলের মধ্যে থেকে চাপ সৃষ্টি হচ্ছে যে এত টাকা নিয়ে বেআইনি নির্মাণ করানোর জন্য যারা টাকা নিয়েছে তারা চাপ দিচ্ছে যে একটা বাড়ি ভাঙতে যদি এই হয়, প্রত্যেকটা যদি বেআইনি নির্মাণ ভাঙতে হয়, ওনাকে আমি রিঅ্যাকশন নেব। অরিন্দম আচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর আমার অনেক শ্রদ্ধা বেড়ে গেল, কারণ ওনার ফিলিংস হচ্ছে যে ভোট পরবর্তী হিংসায় মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু কল্যাণবাবু চিৎকার করলেন। তা আমার একটা ছোট্ট প্রশ্ন, 2021 এবং 2023-এ যে 100 জন এবং 58 জন মানুষের মৃত্যু হয়েছিল, মুখ্যমন্ত্রী তো 10 কোটি মানুষের, সেই সময় তো ওনার এই ফিলিংসটা ছিল না। সেই সময় তো কল্যাণবাবু যে আজকে বক্তব্য রাখছে এবং লোকসভাতে তো কোনোদিন শুনিনি। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি কি বিচিত্র সেলুকাস এই আমার রাজনীতি। মানুষের মৃত্যু হলে প্রত্যেকে যে রাজনীতির ঊর্ধ্বে হয়ে আজকে যাতে মৃত্যুটা না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। কিন্তু আজকে যেটা করেছে, যারা ক্রিটিসাইজ করেছে, আমি সেটা মানি না। কিন্তু যেভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী আজকে গিয়েছিলেন, সেই ফিলিংসটা যদি সেই সময় হতো, তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু আজকেই সারা ভারতবর্ষে যে আজকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে সমালোচনা হচ্ছে, এই জিনিসটা হতো। একেবারেই তাই। চতুর্দিকে যে সমালোচনা চলেছে, যে দুর্নীতি হয়েছে, হয়তো সেটা আমাদের দেখতে হতো না। দেখুন, এই যে দুর্নীতি, তাতে কিন্তু একেবারে জিরো টলারেন্স নিতে নিয়েছে এখন সরকার, অর্থাৎ বর্তমান সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।